দেখো রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রটার বইয়ে যে বিবৃতিটা আছে সেইটা আমি একটু লিখছি, যদিও তোমরা এটা সবাই জানো, তাও আমি একটু লিখে দিচ্ছি বিবৃতিটা কি। রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রের পুরো আমাদের টেক্সট বইয়ে যেটা আছে কি না, কোনো বস্তু সংস্থার ওপর বাইরে থেকে কোনো বল যদি প্রয়োগ করা না হয় তাহলে ওই বস্তু সংস্থার মোট ভরবেগ অপরিবর্তিত থাকবে। তো কি কোনো বস্তু সংস্থার ওপর বাইরে থেকে বল প্রয়োগ না হলে, বস্তু সংস্থার মোট রৈখিক ভরবেগ অপরিবর্তিত থাকবে। দেখো তাহলে এই যে বস্তু সংস্থা, তোমরা তো এই জিনিসটা পড়েই বুঝতে পারবে না যে বস্তু সংস্থা বলতে জিনিসটা কি। এই যে কথাটা বলছে যে বস্তু সংস্থার ওপর, এই বস্তু সংস্থা জিনিসটা কি? বস্তু সংস্থা হলো এমন একটা জিনিস যে যেখানে একটা বস্তুর বেশি যদি কোনো বস্তু থাকে, মনে করো এখানে কোনো একটা বস্তু আছে M1 বস্তু, আর একটা বস্তু আছে M2 বস্তু, আর একটা বস্তু আছে M3 বস্তু, এই রকম একের অধিক যদি কোনো বস্তু থাকে তখন সেটাকে আমরা বস্তু না বলে কি বলবো? বস্তু সংস্থা। তাহলে বস্তু সংস্থা কি বোঝা গেছে? যে একের অধিক যদি কোনো জায়গায় বস্তু থাকে তাহলে সেই পুরো সিস্টেমটাকে, সেই সংস্থাটাকে বলবো বস্তু সংস্থা। বস্তু সংস্থার ওপর বাইরে থেকে বল প্রয়োগ না করলে, এই যে বাইরে থেকে বল প্রয়োগ, এই কথাটা মানে কি? বাইরে থেকে বল প্রয়োগ মানে হলো যে বস্তুরা নিজেরা নিজেদের মধ্যে যে বল প্রয়োগ করতে পারে, কিন্তু বাইরে থেকে আমি তাদেরকে ঠেলবো না, বা কোনো বস্তুটাকে জোরে আঘাত করব না, বা কেউ একজন এক্সটার্নাল ফোর্স, বাইরে থেকে বল প্রয়োগ মানে হলো এক্সটার্নাল ফোর্স তার উপর অ্যাপ্লাই করা যাবে না। মানে কোনো বাইরে থেকে, সে যে কোনোভাবে হোক, বাইরে থেকে কোনো বল প্রয়োগ করা যাবে না, বাইরে থেকে কোনো বল প্রয়োগ করা যাবে না। আসবো ডিটেলসে আসবো, তোমরা একটু দেখো। বাইরে থেকে কোনো বল প্রয়োগ করা যাবে না, প্রয়োগ করা যাবে না, ঠিক আছে? তাহলে রৈখিক ভরবেগ সংরক্ষিত থাকবে। এটা হলো বিবৃতি। এইবার ডিটেলসে যদি আমরা যাই যে এটার ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনটা কি সেইটা দেখো। তো মনে করো আমরা দুটো সংস্থা নিয়ে এখানে আলোচনা করছি, মানে দুটো সংস্থা নয়, দুটো বস্তুর একটা বস্তু সংস্থা নিয়ে আলোচনা করছি। মনে করো এইখানে একটা বস্তু আছে, এই যে বস্তুটা সেটা মনে করো M1 ভরের বস্তু, এবং এই বস্তুটার বেগ হচ্ছে u1, এবং সে এই বেগ নিয়ে এরকম এগিয়ে যাচ্ছে সরল রেখা বরাবর। একই রকম তার পাশে আর একটা বস্তু আছে, সেই বস্তুটার ভর ধরলাম কি M2, এবং তার বেগ ধরলাম কি না u2, সেও এইরকমভাবে এগিয়ে যাচ্ছে, একই রেখা বরাবর, তীরচিহ্ন বরাবর এগিয়ে যাচ্ছে বাম দিক থেকে ডান দিকে। তো কিছু সময় পর ধরো এই দুজনের মধ্যে কলিউশন হলো, মানে দুজনে ধাক্কাধাক্কি হলো, অর্থাৎ বস্তু দুটো একই জায়গায় চলে এলো। মানে প্রথম যে ছোট বস্তুটা সেটা এই রকম, এবং ঠিক তার পাশে একদম গা ঘেঁষে এইরকম বড় বস্তুটা এলো, মানে এটা সেই M1 বস্তু আর এটা M2 বস্তু। এবং যখনই ধাক্কা হবে, ধাক্কা খাওয়ার পর দুজনের কি হলো ভিতরে সেটা আমাদের দেখার দরকার নেই। আলটিমেটলি কি হলো রেজাল্টটা হলো না, আবার সেই বস্তুটা ধাক্কা খাওয়ার পর কিছুক্ষণ পর ছোট বস্তুর মতো ছাড় হয়ে গেল, বড় বস্তুটা বড় বস্তুর মতো ছাড় হয়ে গেল, এবং দেখা যাচ্ছে তাদের যে আগের বেগ সেটা চেঞ্জ হয়ে গেছে। মানে প্রাথমিক অবস্থায় যে বেগ u1 u2 ছিল সেইটা চেঞ্জ হয়ে গেছে। কি হচ্ছে না, হয়ে এই ছোট বস্তু অর্থাৎ M1 ভরের বস্তুর বেগ হয়ে গেছে v1, আর এই M2 ভরের বস্তুর বেগ হয়ে গেছে কি v2, ঠিক আছে? এইবার ওই যে আমাদের বইতে যে বিবৃতিটা আছে সেটা অনুযায়ী কি বলছে না, কোনো বস্তু সংস্থার ওপর বাইরে থেকে বল প্রয়োগ না করলে, দেখো এখানে কেউ বাইরে থেকে ঠেলাঠেলি করেনি, কেউ ধাক্কাধাক্কি করেনি, নিজেরা এগিয়ে গেছে। মানে কেমনভাবে নিজেরা এগিয়ে যাচ্ছে? মনে করো এখানে u1 যে বেগটা, এটার থেকে u2 বেগটা বেশি, এখানে মনে করো u1 বেগটা গ্রেটার দেন u2, তাহলে কি হবে? এই ছোট বলটা সে কি করবে? এগিয়ে যাবে, গিয়ে u2-র উপরে ধাক্কা মারবে, মানে
m2 ভরের যে বস্তুটা আছে তাকে ধাক্কা মারবে, মেরে দুজনে এইরকম কন্ডিশনে আসবে এবং তারপর আবার ছাড় হয়ে যাবে। তাহলে এখানে তো বাইরে থেকে কেউ বল প্রয়োগ করলো না, তাহলে ঠিক সেই রকমই বাইরে থেকে যেহেতু বল প্রয়োগ করেনি, তাই বিবৃতি অনুযায়ী আমরা কি বলতে পারি না মোট ভরবেগ অপরিবর্তিত থাকবে। মোট ভরবেগ মানে প্রথমে যে ভরবেগ ছিল ধাক্কাধাক্কি করার আগে যে ভরবেগটা ছিল, তো ধাক্কাধাক্কি করার আগে ভরবেগ মানে এই পোর্শনটা, ধাক্কাধাক্কি করার আগে যে ভরবেগটা সেটা হচ্ছে এইটা, দেখে নাও আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি। ধাক্কাধাক্কি করার আগে যে ভরবেগটা এইটা হলো ধাক্কার আগে, আর এদিকটা হলো ধাক্কার পর, আর এদিকটা হলো কি ধাক্কার আগে। তো এই যে ধাক্কার আগে মোট ভরবেগ কত ছিল সেটা দেখতে হবে। তাহলে প্রথম বস্তুর ভরবেগটা কত, প্রথম বস্তুর ভরবেগ m1u1, এইটা প্রথম বস্তুর ভরবেগ, এবং দ্বিতীয় বস্তুর ভরবেগ কত m2u2, তাহলে মোট ভরবেগ কত দুজনের যোগফল। এইটা হলো ধাক্কার আগে মোট ভরবেগ সমান ধাক্কার পর মোট ভরবেগ। ধাক্কার পর মোট ভরবেগ কত, ধাক্কার পরে বেগটা কত হয়েছে v1, এই যে ডান দিকে ধাক্কার পরে, তাহলে ধাক্কার পরে ভরবেগ প্রথম বস্তুটার কত m1 v1 আর দ্বিতীয় বস্তুটার কত m2 v2, মোট কত না m1 v1 প্লাস m2 v2। তাহলে এই যে স্টেটমেন্টটা আমরা একটু আগে দেখছিলাম এবং সেই যে স্টেটমেন্টের যে ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনটা সেইটা হলো এটা, যে m1u1 প্লাস m2u2 সমান m1 v1 প্লাস m2 v2, এইটাই হলো স্টেটমেন্ট। কিন্তু তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে স্যার এটা হলো কি করে, m1u1 প্লাস m2u2 সমান m1 v1 প্লাস m2 v2, এটা হলো কি করে, এটা তো আপনি আন্দাজে লিখে দিতে পারেন না, কিন্তু এরও একটা প্রমাণ আছে, সেটা নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে আমরা এই প্রমাণটা দেখব। যেহেতু এখানে বলা আছে কি না বস্তুটার ওপর বাইরে থেকে কোনো বল প্রয়োগ করা হয়নি, তো সেটা আমরা দেখছি। দেখো m1u1 প্লাস m2u2 সমান m1 v1 প্লাস m2 v2, এইটা আমরা মোট দেখব কিভাবে হচ্ছে। তো দেখো নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে, এইটা তোমাদের প্রমাণ পড়ে কিন্তু পরীক্ষাতে, যে দেখাও যে নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে ভরবেগের সংরক্ষণ সূত্রটা প্রমাণ করো, ঠিক আছে, বা ভরবেগের সংরক্ষণ সূত্র প্রমাণ করো, শুধু এইরকমই কোশ্চেন আসতে পারে, তোমাদের কিন্তু সেই করতে হবে নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে। তো দেখো প্রথমে তোমরা সেই দুটো বস্তু নিয়ে নাও, যে দুটো বস্তু প্রথমে ধাক্কাধাক্কি করেছিল। তো মনে করো এই ছোট বস্তুটা এটা, যার ভর হলো m1, এবং বড় বস্তুটা এটা, যার ভর হলো কত m2, এবং এর বেগ হলো u1 এবং এর বেগ হলো u2, বোঝা গেল। তাহলে এরা এবার একরেখীয়ভাবে যাচ্ছে। দেখো তোমাদের সিলেবাসে এইটা কিন্তু একরেখীয় অবস্থায় আছে, মানে বিভিন্ন ডিরেকশানে যাবে না, ও একটা রেখা বরাবর যাবে, মানে একদম সরল রেখা বরাবর এইরকমভাবে পুরো বস্তুটা যাচ্ছে, মানে দুটো বস্তু এইরকমভাবে আবার ধাক্কা খাওয়ার পরেও এরকম যাচ্ছে, এটা ধরে নেওয়া হয়েছে, কিন্তু বাস্তবে এরকম নয়, সেটা আরও অনেক স্পেশাল কেস আছে, সেটা আমরা ক্লাস 11-এ ধীরে ধীরে জানতে পারবো। তো এখন তোমাদের বইতে যেটুকু আছে সেটা কিন্তু যে কোনো দিকে নয়, বস্তুটা একরেখীয়ভাবে আছে, একই সরল রেখা বরাবর যাচ্ছে। এইবার কি আছে, নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে ভরবেগের সংরক্ষণ সূত্রের প্রমাণ। তো যখনই এই দুটো বস্তু কলিউশন হবে, ধাক্কাধাক্কি হবে, তখন কি হবে, তো ধাক্কাধাক্কি ছবিটা আমি অঙ্কন করি। এই রকম মনে করো ধাক্কাধাক্কি ঘটছে, এটা m1 ভরের বস্তু, এটা m2 ভরের বস্তু, এর বেগ u1 u2, এইটা এবার ধাক্কাধাক্কি হলো, এই ধাক্কাধাক্কির পরে আবার ছাড় হয়ে যাবে, তো সেটা অঙ্কন করছি, এটা এইটা, তাহলে এটা m1 এটা m2 এবং এদের বেগ হলো v1 v2, এইরকমভাবে যাচ্ছে। আমাদের দেখার জায়গা সেটা হলো এই পোর্শনটুকু, এই যে m1 m2 যে ধাক্কাধাক্কি ঘটছে এই জায়গাটায় কি ঘটছে। দেখো কোনো যদি দুটো বস্তু সংস্পর্শে থাকে তখন কি করবে, একটা বস্তু অন্য বস্তুর ওপরে কি করবে বল প্রয়োগ করবে। এটা তো আমরা নিউটনের থার্ড ল থেকে জানি, তৃতীয় গতিসূত্র থেকে, যে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তো যেই ধাক্কাধাক্কি হবে তখন m1 ভরের বস্তুটা মানে ছোট বস্তুটা বড় বস্তুর উপর বল প্রয়োগ করবে, আবার সেই একই সময়ে সঙ্গেই কী করবে m2 ভরের বস্তুটা
m1 ভরের বস্তুর ওপরে কিন্তু বল প্রয়োগ করবে। তো এইবার এইটাকে লেখার যে টেকনিকটা সেইটা আমরা একটু দেখব। দেখো এই যে m1 ভরের বস্তু এ m2-র ওপর বল প্রয়োগ করবে, সেই বলটা লেখার টেকনিকটা দেখো। লেখার টেকনিকটা হলো না এটাকে আমি তীর চিহ্ন দিয়ে এই দিকে লিখছি, সেটা হলো কেমন না এফ, দেখো কেমন এই দিকে বল প্রয়োগ করবে, সেই বলটার মানটা কত না এফ অফ 2 ডিউ টু 1। মানে কি, মানে কেউ এটাকে এরকমভাবে পড়ো না যেন F21, এরকম না, এফ অফ 2 ডিউ টু 1 মানে 2 নম্বর ভরের বস্তুর ওপর প্রযুক্ত বল কার জন্য না 1-এর জন্য। যার ওপরে বল সেটা 2, আর যার জন্য বল মানে যে বলটা প্রয়োগ করছে সেটা কোনটা 1। বোঝা গেছে? তাহলে একই রকমভাবে যদি এটা এদিকে হয় মানে m2 ভরের বস্তুটাও m1 ভরের বস্তুর উপর বল প্রয়োগ করবে, তাহলে ও কোন দিকে বল প্রয়োগ করবে, এই দিকের দিকে বল প্রয়োগ করবে, মানে m1 এর উপরে বল প্রয়োগ করবে এইরকমভাবে। তাহলে সেইটার মানটা কত হবে, সেটার মানটা হবে না এফ অফ 1 ডিউ টু 2, মানে 1-এর ওপরে বল প্রয়োগ করছে, 1 নম্বর বস্তুর ওপর বল প্রয়োগ করছে 2 নম্বর বস্তুর জন্য। তাহলে এইটা একটু ভালো করে লিখে নাও যে এফ অফ 2 1, এইটা মানে কি না দ্বিতীয় বস্তুর ওপর প্রযুক্ত বল, দ্বিতীয় বস্তুর ওপর প্রযুক্ত বল প্রথম বস্তু দ্বারা। ঠিক আছে? একই রকম এফ অফ 1 2, এইটা কি না প্রথম বস্তুর ওপর প্রযুক্ত বল দ্বিতীয় বস্তু দ্বারা। ঠিক আছে? এইটাই হলো। এইবার আমাদের নিউটনের যে তৃতীয় গতিসূত্রটা আছে সেইটা থেকে আমাদের কিন্তু এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো যে একটা জিনিস খেয়াল করো যে এই এফ অফ 1 2, F1 2 আর F2 1 এটা কি, এটা কি প্রত্যেকে মানে 1 নম্বর বস্তুটা 2 নম্বর বস্তুর ওপর বল প্রয়োগ করছে আর 2 নম্বর বস্তুটা 1 নম্বর বস্তুর ওপর বল প্রয়োগ করছে। তার মানে আলটিমেটলি এটা কি নিজেদের ভিতরে বল প্রয়োগ করছে। তার মানে দুটো বল আমরা জানি কি ক্রিয়া প্রতিক্রিয়া সবসময় সমান ও বিপরীতমুখী, তাই না? তো ধরে নাও M1 বলটা M2-র ওপরে যেটা করছে সেটা ক্রিয়া, তাহলে M2 বলটা M1 এর ওপর যেটা করছে সেটা কি প্রতিক্রিয়া। তাহলে এই যে ক্রিয়া প্রতিক্রিয়া বলটা এটা কি মানে সমান আর দিকে বিপরীতমুখী। তাহলে এটা থেকে আমরা এইটুকু লিখতে পারি যে এফ অফ 1 2 সমান মাইনাস অফ এফ অফ 2 1। কেউ এরকম লিখতে পারো এফ অফ 2 1 মাইনাস অফ এফ অফ 1 2, কোনো অসুবিধা নেই, এটা লিখতে পারো। এইবার দেখো এবার আমাদের একদম যে নিউটনের যে দ্বিতীয় গতিসূত্র ছিল বল সমান ভর ইন্টু ত্বরণ, সেইটা আমরা দেখব। দেখো একদম সিম্পল ব্যাপার, বল সমান ভর ইন্টু ত্বরণ যে সূত্রটা ছিল। দেখো প্রথম বস্তুটার ক্ষেত্রে এ বেগ কত, প্রাথমিক বেগ u1 এবং অন্তিম বেগ কত হয়েছে v1, মানে m1 যে ভরের বস্তুটা সেটা দেখো প্রাথমিক বেগ এখানে কত ছিল u1, এইটা u1, আবার অন্তিম বেগ কত হয়েছে এখানে v1। তাহলে বেগের পরিবর্তন কত হলো, প্রথম বস্তুর বেগের পরিবর্তন কত হলো, প্রথম বস্তু না লিখে লেখো m1 ভরের বস্তুর বেগের পরিবর্তন কি, প্রথম বেগের পরিবর্তনটা কতটুকু হয়েছে v1 মাইনাস u1, v1 মাইনাস u1, v1টা একদম শেষে হয়েছে আর ছিল u1, তাহলে পরিবর্তন কত হলো লাস্ট মাইনাস ফার্স্ট, v1 মাইনাস u1। কত সময়ে হয়েছে, ধরলাম t সময়ে হয়েছে। এই যে বেগের পরিবর্তনটা ধরলাম কত সময়ে হয়েছে, t সময়ে, কারণ এই যে কলিউশনটা ঘটছে এটা আলটিমেটলি কি একটা নির্দিষ্ট সময়ে ঘটছে। তো
T1 বা T2 যে কোনো সময় ধরে নাও, কোনো অসুবিধা নেই। দেখো এই সূত্র থেকে করলে তোমরা আরও ভালোভাবে করতে পারবে। f(1 2) সমান -f(2 1) এই সূত্রটা, এটা সমান কি ক্রিয়া প্রতিক্রিয়া সমান ও বিপরীতমুখী। এবার f(1 2) মানে কি, f(1 2) মানে কি না 1 নম্বর ওপরে 1 নম্বরের উপর বল 2 নম্বর দ্বারা, তাহলে 1 নম্বরের উপরে বল মানে ওর ত্বরণটা কত হচ্ছে, বল সমান কি ভর ইন্টু ত্বরণ, তাহলে ভর m1 ইন্টু ত্বরণ a1। একই রকম এইটার ক্ষেত্রে কি হবে m2 a2, ঠিক আছে, বল সমান ভর ইন্টু ত্বরণ না, F সমান ma, এই সূত্রটাই তো নিউটনের দ্বিতীয় গতি সূত্র, বল সমান ভর ইন্টু ত্বরণ, তাহলে সেটাই লিখলাম। এবার ত্বরণটার জায়গায় আমরা কি লিখতে পারি, ত্বরণ মানে বেগ বৃদ্ধি বা বেগের পরিবর্তন সময়ের সাপেক্ষে, তাহলে সেইটাই লেখো m1 a1 এর জায়গায় কি লিখবে, a1 মানে প্রথম বস্তুটার ত্বরণ, তাহলে প্রথম বস্তুটার ত্বরণ মানে কি প্রথম বস্তুটার বেগের পরিবর্তন কত হয়েছে সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তন, মানে v1 মাইনাস u1 বাই টি হবে, কারণ ত্বরণ যেহেতু v1 মাইনাস u1 বাই টি। ত্বরণের ফর্মুলাটা কী ছিল, বেগ এ সমান v মাইনাস ইউ বাই টি, এইটাই ছিল না ত্বরণের ফর্মুলা। তো সেটা যেহেতু প্রথমের ক্ষেত্রে a1, তাহলে এটাও 1, এটাও 1, এটাও 1। এবার তোমরা দিয়ে দাও T1, মনে করো স্যার যে আমরা এটা T1 দেবো, কেন টি দেবো, তো T1 দাও, কোনো অসুবিধা নেই, T1 দিলে। একই রকম মাইনাস এক্ষেত্রে কি হবে m2, এইবার a2 এর জায়গায় কি হবে একই v2 মাইনাস u2 বাই T2 দিলে। এইবার বলো তো তোমরা যে এই T1 আর T2 মধ্যে কোনো পার্থক্য আছে, T1 আর T2টা কি অ্যাকচুয়ালি, T1 T2টা হচ্ছে কে কতটা সময় ধাক্কাধাক্কি করেছে। তো যখনই ধাক্কাধাক্কি হচ্ছে দুজনে তো একই সময় হচ্ছে, নিউটন থার্ড ল এটাই বলছে যতক্ষণ ক্রিয়া হবে ততক্ষণ প্রতিক্রিয়া হবে, মানে টাইমটা কিন্তু সেম। যদি 5 সেকেন্ড হয় তার মানে প্রথম জন দ্বিতীয় জনের ওপর 5 সেকেন্ড ধরে বল প্রয়োগ করবে, আবার দ্বিতীয় জন ঠিক ওই 5 সেকেন্ড ধরে কিন্তু প্রথম বস্তুর ওপরে বল প্রয়োগ করবে। তার মানে T1 আর T2টা অ্যাকচুয়ালি টি, তাহলে এটাকে যদি আমরা টি দ্বারা লিখি m1 v1 মাইনাস u1 বাই টি লিখলাম T1টাকে, একই রকমভাবে m2 v2 মাইনাস u2 বাই এটাকে আমরা কি লিখলাম টি লিখে দিলাম। এইবার এই টি কেটে গেল। এবার দেখো আমরা পাচ্ছি কি এখান থেকে মাল্টিপ্লাই করে দাও m1 v1 মাইনাস m1 u1 সমান, দেখো এইটা করলে কি হবে মাইনাস প্রথমে আছে, এই যে মাইনাসটা প্রথমে আছে এটা গুণ করলে কি হবে মাইনাস m2 v2, আর এই মাইনাস কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, বলে কি হবে প্লাস m2 u2। এবার দেখো মাইনাস প্লাসটাকে একটু চেঞ্জ করে নাও, ইউগুলোকে একদিকে দিয়ে দাও, ভিগুলোকে একদিকে দিয়ে দাও, তাহলে এই ভিটাকে এ পাশে নিয়ে চলে এসো, তাহলে m1 v1 প্লাস m2 v2 সমান, এইটাকে আবার সমানের এদিকে নিয়ে চলে যাও, তাহলে সমানের এদিকে নিয়ে চলে গেলে কি হবে m1 u1 প্লাস m2 u2, ঠিক আছে। তো এই হলো কি না আমাদের সংরক্ষণ সূত্র। দেখো এটাই তো আমরা প্রথমেই দেখেছিলাম যে m1 u1 প্লাস m2 u2 সমান m1 v1 প্লাস m2 v2। দেখো এটা জাস্ট এদিকে লিখে দিলে হয়ে যাবে m1 u1 প্লাস m2 u2 সমান m1 v1 প্লাস m2 v2। এটা হলো কি না সংরক্ষণ সূত্রের প্রমাণ। মানে তোমরা যে কনফিউশনে ছিলে এটা লেখা হয়নি, আন্দাজে লেখা হয়নি, এটা নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে কিন্তু এটার প্রমাণ এসছে। বোঝা গেছে তাহলে? তো এই গেল কি নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে ভরবেগের সংরক্ষণ সূত্রের প্রমাণ। এইবার দেখো এখান থেকে কিন্তু অনেক কোশ্চেন তোমাদেরকে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেবে। সেটা কেমনভাবে, ধরো একটা তোমাদের অঙ্ক দিল, কেমন অঙ্ক দেখো, মনে করো এই যে অঙ্কটা এসছে তোমাদের পরীক্ষাতে, কেমন না 6 কেজি ভরের একটি বন্দুক থেকে 10 গ্রাম ভরের একটি বুলেট ছোঁড়া হলো। এটা খুব ইম্পর্টেন্ট এবং কমন টাইপ কোশ্চেন, ইম্পর্টেন্ট আবার কিন্তু কমন। 6 কেজি ভরের একটি বন্দুক থেকে 10 গ্রাম ভরের একটি বুলেট ছোঁড়া হলো। 6 কেজি ভরের বন্দুকটার ভর 6 কেজি, সেখান থেকে 10 গ্রাম ভরের একটি বুলেট ছোঁড়া হলো।
তারপরে কোশ্চেনটা যেটা জানতে চেয়েছি কি না, বুলেটের বেগ, যে বুলেটটা ছোঁড়া হয়েছে তার বেগ 300 মিটার পার সেকেন্ড হলে 300 মিটার পার সেকেন্ড হলে বন্দুকের প্রতিক্ষেপ বেগ কত, বন্দুকটা বেগ কত সেইটা বের করতে বলেছে। দেখো কিন্তু এই অঙ্কটাকে তোমরা ওই সূত্রটাতে অ্যাপ্লাই করবে কি করে সেটা জানতে হবে আমাদের ফার্স্ট। ক্যালকুলেশন করাটা কোনো ব্যাপার নয়, ক্যালকুলেশন কিন্তু তোমরা ইজিভাবে করে নিতে পারবে, ক্যালকুলেশন করাটা কোনো ব্যাপার নয়। দেখো 6 কেজি ভরের বুলেট, আগে একটু ছবিটা আঁকি, বন্দুক আর বুলেটের ছবিটা আঁকলে একটু ক্লিয়ার হয়ে যাবে, যদিও আমি ভালো বন্দুক আঁকতে পারি না, কিন্তু তাও মোটামুটি একটা ছবি আঁকছি। মনে করো এই একটা AK-47, এটা ঠিক আছে। এই বন্দুকের ভিতরে এই জায়গায় থাকে বুলেট, তাহলে আমি যদি দুটোর ভরকে আলাদা আলাদা ধরে নিই, একটা বন্দুকের ভর আর একটা বুলেটের ভর, দুটো কিন্তু এখানে আলাদা আলাদা বস্তু। বন্দুকটার ভর ধরলাম M1 আর এই যে বুলেটটার ভর, ছোট বুলেটটা, এই যে নিরেট বুলেটটা, এটার ভর ধরলাম কি M2। এইবার দুজনের বেগ, তাহলে প্রথমে বন্দুকের M1 ভরের বেগটা ছিল কি U1, সেটা ধরলাম, আর M2 ভরের বেগটা ছিল কি U2। এরপর সংঘর্ষ হলো, সংঘর্ষ ধাক্কাধাক্কি হয়েছে, হওয়ার পরে দুজনের বেগ হয়ে গেছে কত, M1 ভরের বস্তুটার বেগ হয়ে গেছে V1 আর M2 ভরের বস্তুটার বেগ হয়ে গেছে কত, V2। এটাই তো আমাদের ফর্মুলা, যে M1 U1 প্লাস M2 U2 সমান M1 V1 প্লাস M2 V2, এটাই ফর্মুলা। দেখো এইবার আমাদেরকে জানতে হবে যে কোনটা কি, এইটা যদি আমরা বুঝতে পারি তাহলে কিন্তু সুবিধা হয়ে যাবে আমাদের। কিন্তু এই M1 U1 M2 U2 M1 V1 M2 V2 এইগুলো আমাদের জানতে হবে, মানে অ্যাকচুয়ালি M1টা কি, M2টা কি, U1টা কি, U2টা কি, আর V1টা কি, আর V2টা কি, এইটা আগে আমাদের জানতে হবে। দেখো M1 মানে হচ্ছে বন্দুকের ভর, তাহলে বন্দুকের ভর কত দেওয়া আছে, 6 কেজি, লিখলাম 6 কেজি। M2টা কত, M2 মানে হচ্ছে কি ধরেছি, বুলেট, এইটা M2 মানে হচ্ছে বুলেট ধরেছি, তো বুলেটের ভর কত, 10 গ্রাম, তো সেইটাই লেখো 10 গ্রাম। এইবার দেখো U1 মানে প্রাথমিক বেগ কত, দেখো এই যে 300 দেওয়া আছে, এই বেগটা কিন্তু আলাদা, প্রাথমিক বেগ মানে দুজনে তো প্রথম অবস্থায় স্থির আছে, মানে বুলেট আর বন্দুক প্রাথমিকভাবে তো এগিয়ে যাচ্ছে না, সেখানে যেমন দুটো বল এগিয়ে যাচ্ছিল এইরকমভাবে এখানে তো বন্দুক এগিয়ে যাচ্ছে না, বন্দুকটাকে যে ফায়ার করছে সে কিন্তু ধরে আছে, তার মানে বন্দুকও স্থির আবার বুলেটও স্থির, তার মানে এটাও 0 U1 আবার U2ও 0। এইবার দেখো V1টা কোনটা, V1টা হচ্ছে M1 ভরের বস্তুর বেগ, তো M1 ভরের বস্তুর বেগ V1, সেই জন্য আমরা এটাকে V1 লিখলাম, মানে বন্দুকের বেগ। আর M2 মানে V2 মানে কি বুলেটের বেগ, তো বুলেটের বেগ কত এখানে দেওয়া আছে 300 মিটার পার সেকেন্ড, তো 300 মিটার পার সেকেন্ড কি, এটা হচ্ছে 300 মিটার পার সেকেন্ড। এইবার আমাদের কাজ কি, অঙ্ক করার ক্ষেত্রে যে এককগুলো ঠিকঠাক আছে কিনা সেইগুলো একটু দেখে নেব। দেখো এককগুলো কি, প্রথমটা 6 কেজি SI এককে আছে, তারপরে এটা হচ্ছে গ্রাম CGS এককে আছে, আবার মিটার পার সেকেন্ড SI এককে। তাহলে আমরা অ্যান্সার যদি SI এককে চাই তাহলে এটাকে আমরা কি করব, SI এককে নিয়ে যাব, মানে গ্রামটাকে কি করব, কেজিতে নিয়ে যাব। গ্রামকে কেজিতে নিয়ে যেতে গেলে কি করতে হয়, 1000 দিয়ে ভাগ করতে হয়, 1000 দিয়ে ভাগ করলে এই জিরো কেটে যাবে, দুটোর পরে দশমিক হবে, মানে 0.01, এই এত কেজি, এইটাই হলো M2-র মান। এবার ওই ফর্মুলাতে বসিয়ে দাও, কোনো অসুবিধা নেই। দেখো ফর্মুলাটা কি, M1 U1 প্লাস M2 U2 সমান M1 V1 প্লাস M2 V2, এই ফর্মুলা। এবার দেখো এই যে U1 আর U2 এগুলো তো 0, তাহলে U1 যদি 0 হয়, 0-র সাথে M1 গুণ করলে এটাও 0 হয়ে যাবে, U2 যেহেতু 0 তাই 0-র সাথে M2 গুণ করলে এইটা 0 হয়ে যাবে, তার মানে আলটিমেটলি বাম দিকের এই যে পোর্শনটা পুরোটাই 0 হয়ে গেল। 0 সমান M1 V1, তাহলে M1 মানে কত, 6 কেজি, 6 ইন্টু V1 মানে কত, V1 মানে হচ্ছে V1, তাহলে ওটাই বের করব, তাহলে V1 প্লাস M2 মানে কত, M2 মানে হচ্ছে 0.01 কেজি, তো 0.01 ইন্টু V2 মানে কত 300, এটা
লিখে দাও এখানে 300। তাহলে 0 সমান 6v1 প্লাস 0.01 ইন্টু 300। এইবার দেখো 6v1টাকে বাম দিকে নিয়ে এসো, তো 6v1টাকে যদি বাম দিকে নিয়ে আসি তাহলে মাইনাস হয়ে যাবে সমানের বাম দিকে, তাহলে -6v1 সমান 0.01 ইন্টু 300, এইটা হলো। এবার দেখো দশমিকটা তুলে দাও, দশমিকটা তুলে দিলে নিচে কত হবে 100, এই 100 হয়ে গেল, দুটো জিরো কেটে গেল, তাহলে কত হচ্ছে 3, -6v1 সমান 3, তাহলে v1 সমান 3/6 মাইনাস, তাহলে কত হলো হাফ, মানে মাইনাস হাফ মানে হচ্ছে -0.5 এত মিটার পার সেকেন্ড। এইবার যে অ্যান্সারটা এসছে সেটা নিয়ে আলোচনা, যে v1 সমান আমাদের অ্যান্সারটা এলো -0.5, এইটার মানেটা কি, এই মাইনাস কথাটার মানেটা কি দেখো। বন্দুকটার ছবিটা আরেকবার আঁকো, এই তো বন্দুক ছিল, এই বন্দুকটা থেকে এই বুলেটটা বেরোচ্ছিল, তো এটা v1 মানে কার বেগ, v1 মানে যেটা বেরিয়েছে এটা কি বন্দুকের বেগ, কারণ কোশ্চেনেও আমাদের সেই বন্দুকের বেগটা চেয়েছে, তো এটা বেরিয়েছে বন্দুকের বেগ। তাহলে যদি বুলেট সামনের দিকে যায়, আমরা জানি আমাদের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে যে বন্দুক যদি সামনের দিকে যায় তাহলে তোমরা মেলায় যে খেলনা যে বন্দুকগুলো থাকে যেগুলো সেই বেলুন ফাটানোর জন্য ব্যবহার করা হয়, তোমরা দেখবে যদি ওই বন্দুক নিয়ে একবার কেউ হাতে ধরে বন্দুকটা ফায়ারিং করো তাহলে বুঝতে পারবে যে বুলেটটা যেই সামনের দিকে এগিয়ে যায় ঠিক সেই সময় বন্দুকটা কিন্তু পিছনের দিকে এগিয়ে আসে। তো বন্দুকের যে বেগটা সেটা কিন্তু বুলেটের বেগের বিপরীত দিক, সেই জন্য এই নেগেটিভ চিহ্নটা বোঝাচ্ছে যে একটা যদি পজিটিভ দিকে যায় আর একটা হচ্ছে কি নেগেটিভ দিকে যাচ্ছে। এই যে মাইনাস চিহ্নটা আর কিছুই নয়, এটা হচ্ছে যে বন্দুকের বেগটা বুলেটের বিপরীতমুখী, এটাই হলো এই নেগেটিভ চিহ্নটা তাৎপর্য।